ছিলাম আর ওখান থেকে কি কোনো প্রবলেম পেয়েছি? ইয়েস। স্যার এক্সারসাইজ 22 আর নাম্বার 13 পাইনি। এক্সারসাইজ 22 এর নাম্বার 13টা পাইনি। আচ্ছা ঠিক আছে, ফাইন। আমরা লাস্ট ডে এক্সারসাইজ 22 কত নম্বর পর্যন্ত শেষ করেছিলাম? 14 পর্যন্ত করেছিলাম। মাঝখানে কিছু কিছু গ্যাপ রেখেছিলাম, যেমন হচ্ছে নাম্বার 5 গ্যাপ ছিল, 9 গ্যাপ ছিল, 10 তো আমি মনে হয় করে দিয়েছিলাম, 10 11 12 ইয়াপ ওগুলো করা শেষ। ওকে, নাম্বার 13, তাহলে আসো নাম্বার 13 থেকে আমরা স্টার্ট করি। হ্যাঁ, সো নাম্বার 13-এ কি বলছে এটা একটু দেখি, তারপরে বাকি কোয়েশ্চেন্সগুলো আমরা একটা একটা করে ফলো আপ করে নিব। হ্যাঁ, সো আচ্ছা, 13-এ এখানে বলছে দ্যাট when heated an iron bar extends by 0.2%. If the increase in length is 1 centimeter, what is the original length of the bar? আচ্ছা, সো এইটা ইটস আ মেটাল এক্সপ্যানশনের ব্যাপারে কথা বলছে। আচ্ছা, সো আয়রন বার যদি আমি বলি দিস ওয়াজ আওয়ার আয়রন বার, নাও দিস আয়রন বার ইজ বিং হিটেড, এখানে নিচে মনে করো দে আর কিপিং লাইট সোর্স, এইটাকে দিয়ে ওরা হিট করছে। অ্যাজ ইট ইজ বিং হিটেড, তখন কি হচ্ছে, a portion of the bar it extends, okay, and এই এক্সটেনশনটা কতটুকু রিপ্রেজেন্ট করছে? 0.2% অফ দ্য অ্যাকচুয়াল লেন্থ। দেখো, when heated an iron bar expands by 0.2%. now expands by 0.2% কি? 0.2% যে আমরা কম্প্যারিজমে বলছি, এখন তুমি আমাকে বলো এই কম্প্যারিজমটা তুমি কার সাথে করবা? আমরা যখন পার্সেন্টেজ ইউজ করি, whenever you are using percentages and all, এই কম্প্যারিজনসগুলো কার সাথে আসে পার্সেন্টেজে? আমি যদি বলি দ্যাট আমার এই বছরের সালামি ইজ 20% মোর, অর এই বছরে আমার সালামি ইনকাম ইজ 20% মোর, এই যে আমি বললাম কথাটা, মাই সালামি ইনকাম ইজ 20% মোর, তাহলে এই 20%টা তুমি কার সাথে কম্পেয়ার করে বলছো আমাকে বলতে পারবে? এনিওয়ান? স্যার অরিজিনাল যতটুকু সালামি পেয়েছিলাম। আচ্ছা, অরিজিনাল যতটুকু সালামি পেয়েছিলাম অর প্রিভিয়াস ইয়ার যেটা পেয়েছিলাম, রাইট? সো আমি এই বছরের কথা যখন বলছি, সো দিস ইয়ার, ওকে, সো ইট ইজ লাইক দিস ইয়ার, আমি যখন বলছি 20% মোর, সো অবভিয়াসলি ইট কম্পেয়ার্স টু দ্য প্রিভিয়াস ইয়ার। সো দ্য প্রিভিয়াস ইয়ার যেটা তুমি বললে দ্য অরিজিনাল ভ্যালিউ, সো আমরা যদি এখন এইখান থেকে খেয়াল করি, সো হোয়াট ইজ আওয়ার অরিজিনাল ভ্যালিউ, তাহলে আমরা অরিজিনাল ভ্যালিউটাকে বলতে পারি লেট দি অ্যাকচুয়াল লেন্থ বি এক্স, বলা যায় let the actual length be x, and 2% of this actual length has a value of কত? 0.2% of the actual length, 0.2% of the actual length happens to be representing কত? 1 centimeter. So we can say from here that is 0.2 by 100 times x is equals to 1. So এখান থেকে আমরা যদি rearrange করি, it comes out that x is equals to 1 times of 100 divided by 0.2. So that's like 100 by 0.2, that's 500. তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এখন that the actual length of the bar was 500 centimeter, 500 centimeter, or you can say 5 meter, যেটাই বলো। ওকে, তাহলে সাবরি তোমার কনফিউশনটা কি ক্লিয়ার হয়েছে? আমরা কোয়েশ্চেনটাকে কিভাবে এখানে পড়ব? ইয়েস, জি স্যার বুঝছি। ওকে। আচ্ছা, এইটার পরে দেয়ার ওয়াজ দিস কোয়েশ্চেন নাম্বার 15 তোমাদের হোমওয়ার্কে ছিল। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 15-এর কি অবস্থা? কোয়েশ্চেন নাম্বার 15 কি আমরা করতে পেরেছি? জি স্যার। আচ্ছা, নাফিস, তোমার কোয়েশ্চেন নাম্বার 15? এনাফ কি হোমওয়ার্কটা করেছিল? স্যার আমি
আমি তো আগের ক্লাসে আসি না, আমি জানি না এই হোমওয়ার্ক টেস্টটা। ও তুমি ছিলে না, আচ্ছা ঠিক আছে। আসো তাহলে এখানে একটু দেখায় দিই নাম্বার 15টা কিভাবে কি হবে। নাম্বার 15, দিস ইজ অলসো আ কোয়েশ্চেন অফ রিভার্স পার্সেন্টেজ বলতে পারো। রিভার্স পার্সেন্টেজটা কি? বেসিক্যালি তোমাকে যেখানে অ্যান্সারটা দিয়ে দেয় আর পার্সেন্টেজ ভ্যালুটা দিয়ে দেয়, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য অ্যাকচুয়াল ভ্যালু, জাস্ট লাইক দ্য প্রিভিয়াস ওয়ান। পার্সেন্টেজ দেওয়া ছিল, রেজাল্ট দেওয়া ছিল, অ্যাকচুয়াল ভ্যালু মিসিং, এই ধরনের কোয়েশ্চেন্সগুলোকে আমরা রিভার্স পার্সেন্টেজ হিসাবে বলি। তাহলে এখানে দেখো যেটা বলছে, দ্যাট ডিউরিং আ গ্র্যান্ড প্রিক্স কার রেস দ্য কার টায়ার্স আর রিডিউস ইন ওয়েট, হ্যাঁ, by 3%. Okay, if the mass is 388 kg at the end of the race, what was the mass at the start of the? So a very straightforward question. হ্যাঁ, যে আমার রেসের শুরুতে the mass of the tire was x kg. Okay, by the end of the race the car lost 3% of the weight. Now as the car lost 3% of the weight, তাহলে কি হচ্ছে 1 minus 3 by 100, and then their mass is 388 kg. That means after losing 300 মানে 3% of the weight, it still weighs 388 kg. তাহলে I can calculate from here, that is x is equals to, or x into এখানে 1 minus 3 by 100 যদি তুমি simplify করো, that is like 97 by 100 equals to 388. So x equals to 388 times 100 divided by 97, and then এখান থেকে ক্যালকুলেট করো, দেখো কত আসে। এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, so x is equals to 388 times 100 divided by 97. So the weight of the tires were 400 kg at the start of the race. এখন আমাকে বলো, এইখানে নাফিসের কি কোথাও কোনো কনফিউশন ছিল নাকি নাফিস পেরেছো? ইয়েস নাফিস? নাফিস কি আছো? নাফিস, আর ইউ দেয়ার? স্যার ও টাইপ করে বলেছে চাটা। টাইপ করে বলেছে, সরি। ওকে, নো প্রবলেম, গ্রেট। আচ্ছা ফাইন, এখন লেটস মুভ অন। নাম্বার 16, 17, 18, এই তিনটা থেকে কারো কোথাও কোনো প্রবলেম ছিল? 16, 17, 18? নাম্বার 16-এ আমি একটু জাস্ট ছবিটা নিয়ে নিই, তাহলে তোমাদের জন্য ইজি হবে কভার আপ করাটা। আচ্ছা, একটা মিনিট। ওকে, আচ্ছা নাম্বার 16-এ এখানে আমি শর্ট করে ওয়ার্কগুলো করে দিই। নাম্বার 16 যেটা বলছে, দ্যাট ওভার আ পিরিয়ড অফ টাইম of 6 months, a colony of rabbit increased in number by 25% and then by a further 30%. If originally there were, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে নাফিস। ও আচ্ছা আচ্ছা, ওকে। নাম্বার 16-এ কি কারো কোথাও কোনো প্রবলেম আছে তাহলে? নেই। আচ্ছা 16 তাহলে করা লাগছে না, 16 নো প্রবলেম। নাফিস তোমার? নেই, ওকে।
এরপর নাম্বার 16 গেল, 17, Also, okay, great. What about 18? 18 কি কারো কোথাও কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? আচ্ছা, 18টা যদি কারো কোথাও কোনো কনফিউশন থাকে আমি জাস্ট একটু শর্টলি বলে দিই। ইটস নট দ্যাট ডিফিকাল্ট, কোয়েশ্চেন্স যত বড় তত সিম্পল হয়, ঠিক আছে? যেমন এইখানে ওরা যেটা বলছে দ্যাট দ্য প্রাইস অফ আ কার was $7,640. Now, Gurtaj bought this car on the following term: a deposit of 20% and a cash price of 36 per monthly installments. So calculate the total amount paid. ঠিক আছে? সো এইখানে ওই জাস্ট ওই ছোট জায়গাটায় আর কি, very simple and straightforward question, যে 20% ডিপোজিট দিচ্ছে অফ দ্য ক্যাশ প্রাইস। ক্যাশ প্রাইসটা কত? দিস ইজ ইয়োর ক্যাশ প্রাইস। তাহলে ইউ উইল বি জাস্ট সেইং দ্যাট 20/100 টাইমস অফ 7,640 প্লাস 36 মান্থলি ইনস্টলমেন্টস হলে 36 প্লাস 191.6, ওকে? অ্যান্ড দেন তুমি এখান থেকে টোটালটা ক্যালকুলেট করলে পেয়ে যাবে হোয়াটস দ্য টোটাল অ্যামাউন্ট দ্যাট গুরতাজ পেইজ ফর দিস পার্টিকুলার কার। আচ্ছা, এইগুলো তো গেল আমাদের অল দ্য কোয়েশ্চেন্স দ্যাট রিলেটস টু পার্সেন্টেজ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ। আচ্ছা, পার্সেন্টেজ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজের পরে আমাদের নেক্সট যে টপিকটা আসছিল দ্যাট ওয়াজ কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস। আচ্ছা, সো কস্ট প্রাইস সেলিং প্রাইস নিয়ে কিছু কোয়েশ্চেন্স ছিল পার্সেন্টেজের মধ্যেই, ওদেরকে দিয়ে আমি একটু ওয়ার্কটা করি। সো এইখানে আসো, আমি এটা একটা ছবি নিয়ে নিই। আচ্ছা, এক্সারসাইজ 23 এর মধ্যে কার কার প্রবলেম আছে অ্যান্ড কোন কোন নাম্বারের প্রবলেম আছে এটা একটু আমাকে বলতে হবে। আচ্ছা, আমি লাস্ট ক্লাস তো কিছু ফর্মুলাস দিয়ে দিয়েছিলাম পার্সেন্টেজ প্রফিট, পার্সেন্টেজ লসের। হ্যাঁ, সো এক্সারসাইজ নাম্বার 23 1 থেকে 10 পর্যন্ত দিয়েছিলাম। আচ্ছা, আমাকে একটু বলো 1 থেকে আগে নাম্বার 1-এ এখানে যেটা বলেছিল ফর দ্য ফার্স্ট ফিগার ইজ দ্য কস্ট প্রাইস, দ্য সেকেন্ড ফিগার ইজ ইয়োর সেলিং প্রাইস, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ প্রফিট অর লস ইন ইচ কেস। সো আমরা এখান থেকে প্রত্যেকটা কেস দেখে বুঝতে পারছি ওয়ের উই আর হ্যাভিং আ প্রফিট অ্যান্ড ওয়ের উই আর হ্যাভিং আ লস। যেমন এতে প্রফিট, বিতে প্রফিট, বাট সিতে লস, আবার এফেও কি লস, ঠিক আছে? ও সরি, দ্যাটস আ প্রফিট, এফ এ ইজ আ প্রফিট, ওকে? সো এখান থেকে আমরা দেখে বুঝতে পারছি যে প্রফিট অ্যান্ড লস কীভাবে কি আসছে। আচ্ছা, সো প্রফিট লসের আমি কিছু ফর্মুলাস দিয়ে দিয়েছিলাম। সো পার্সেন্টেজ প্রফিট ওয়াজ সিম্পলি সেলিং প্রাইস মাইনাস দ্য কস্ট প্রাইস অ্যান্ড পার্সেন্টেজ লস ইজ কস্ট প্রাইস মাইনাস দ্য সেলিং প্রাইস, এবং সব কিছুই আমাদের কম্পেয়ার করা হয় কার সাথে? কস্ট প্রাইসের সাথে, অ্যান্ড দেন উই মাল্টিপ্লাই বাই 100%। সো আমাদের নাম্বার 1 নিয়ে আই ডোন্ট হোপ যে তোমাদের কোথাও কোনো প্রবলেম হবে। আচ্ছা, দেয়ার আর সার্টেন কোয়েশ্চেন্স যেগুলো আমি একটু ডিফারেন্টভাবে করতে চাই আর কি, জাস্ট টু গিভ ইউ অ্যানাদার অ্যাডেড ডাইমেনশন টু দ্যাট। আচ্ছা, তাহলে ওই প্রসেসে যাওয়ার আগে আমাকে একটু বলো নাম্বার 2, 3 অ্যান্ড 4 কারো কি কোথাও কোনো কোয়েশ্চেন আছে? so only 5 পারিনি। আচ্ছা, 5 পারিনি, ফাইন। সো নাম্বার 5, ওকে, এনি আদার? 5 ছাড়া ইজ দ্যার এনি ওয়ান এলস? আর কি কোথাও কোনো প্রবলেম হয়েছে? ইয়েস, নাফিস, হোয়াট অ্যাবাউট ইউ? তোমার করা হয় নাই? আচ্ছা, ওকে, তাহলে আসো আমি ফার্স্ট থেকে কিছু কোয়েশ্চেন্স করি, তাহলে আমরা সবাই ওগুলো একটু ফলো আপ করে গেলাম, ঠিক আছে? সো এইখানে ডিরেক্ট প্রফিট বা লসের, আচ্ছা, আমি নাম্বার সি অ্যান্ড এফটা নিই। আচ্ছা, সো দিস ইজ ফ্রম এক্সারসাইজ নাম্বার 23। 1-এর থেকে আমরা করব 1-এর সি যদি আমরা নিই, 1C,
1C তে এখানে ওরা বলছে that our cost price is $60 and selling price is $54. So they have been asking us for the percentage profit or loss. তাহলে আমরা এখান থেকে যদি ওয়ার্কআউট করি, so obviously we are getting a profit over here. তাহলে percentage profit simply আমরা কি বলবো, এখানে তো লস হচ্ছে, so percentage loss is equals to cost price, that is 60 minus 54 divided by 60 into 100%. Okay, that's a very simple calculation. তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেশনসগুলো ফলো আপ করি, কত আসে? So 60 minus 54, that's 6 divided by 60, that's like 1/10 times of 100, that's a 10% loss. ঠিক আছে, সো আমরা এখানে 10% লস করছি। যদি আমরা ডি তো না, এটা এফ দেখি, সো এফ এ ইউ হ্যাভ আ কস্ট প্রাইস অফ $512 and your selling price is $550.40. তাহলে এখানে we are having a profit, তাহলে পার্সেন্টেজ প্রফিট আবার ডিরেক্টলি জাস্ট ফর্মুলার মধ্যে ফিট ইন করে দাও। ওকে, এবার যেহেতু সেলিং প্রাইসটা গ্রেটার, সো 550.40 minus 512 ডিভাইড বাই 512 ইন্টু 100%। ঠিক আছে, সো কত আসে? 550.4 minus 512 ডিভাইডেড বাই 512, হ্যাঁ, ইন্টু যদি আমি এখানে আবার 100% করি, তাহলে তোমাদের পার্সেন্টেজেস আছে, পার্সেন্টেজেস রিলেটেড যা যা আছে ওগুলো একবারে শেষ করে দিচ্ছি। পার্সেন্টেজেস ইনক্রিজ ডিক্রিজ স্কুলে করেনি এগুলো? ও ভিডিওসগুলো আমি আজকে রাতে সব আপলোড করা শুরু করব, কিছু ভিডিওস কনভার্সন করার ছিল তো ওই জন্য। এখন আর কি যেগুলো এখন পর্যন্ত করা আছে সবগুলো নাকি সবগুলো? না না না, সবগুলো, এভরি ক্লাস ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, এভরি ক্লাস ভিডিও দেখে পেয়ে যাবে। পিওর ম্যাথসের অনেক দূর আপডেটেড, ম্যাথস বিরো অনেক দূর আপডেটেড, খালি লাস্ট হয়তো 2টা উইকের আপডেট করা হয়নি, সো ওগুলো আপডেট করা হয়ে যাবে এর মধ্যে। আচ্ছা, সো পার্সেন্টেজ প্রফিট, পার্সেন্টেজ লস গেল। নাও দিস ওয়াজ আওয়ার পার্সেন্টেজ কোয়েশ্চেন্স, প্রফিট অ্যান্ড লস রিলেট করে। আচ্ছা, এইখান থেকে এখন হোয়াটস নিউ, আমাদের যদি নাম্বার 2তে দেখি, নাম্বার 2তে লেটস সি ডু উই ফাইন্ড এনিথিং নিউ অর নট। A car dealer buys a car for $500 and sells it for $640. Percentage profit, same as number 1. তারপরে দেখো নাম্বার 3তে a damaged carpet which cost $180 when new is sold for $100. Percentage loss, simple, আগেরটার মতো। ওকে, তারপরে নাম্বার 4 দেখো, during the first 4 weeks of her life a baby girl increases her mass from 3.2 kg to 4.7 kg. Okay, what's the percentage increase does this represent? So আমাদের easy, initial value or the final value minus the initial divided by the initial value, so এখানে আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, let's look into number 5. আচ্ছা, নাম্বার 5-এ প্রবলেমটা কেন ফেস হলো এটা একটু আমরা কম্পেয়ার করি। Okay, number 5-এ এখানে বলছে when tax is added to the cost of a lipstick its price increases from 16.50 to 18.48. So what is the rate at which tax is being charged? আচ্ছা, তাহলে এখন what is the initial price? This is our initial price, or this is the price before tax, and this is our price after tax. তাহলে এদের মাঝখানে আমাদের পার্সেন্টেজ ট্যাক্স কি করছে? পার্সেন্টেজ ট্যাক্স কি আমার ওভারঅল ভ্যালুটাকে বাড়ায় দিচ্ছে না কমায় দিচ্ছে? আমাকে একটু এটা বলো তো। বাড়াচ্ছে। তাহলে আমি যদি জিনিসটাকে প্রিভিয়াসলি আমরা যে ফর্মুলাটা শিখেছিলাম, পার্সেন্টেজ ইনক্রিজেস 16.5 ইন্টু 1 প্লাস যদি আমি x/100 বলি is equals to 18.48. Would you people agree? তাহলে এখান থেকে আমি
জাস্ট নর্মাল ক্যালকুলেশনসগুলো ফলো আপ করি। সো আমি যদি রিঅ্যারেঞ্জ করি, সো রিঅ্যারেঞ্জ করলে ইটস 1 প্লাস এক্স বাই 100 equals to 18.48 by 16.5. So 18.48 by 16.5 যদি আমরা করি, so 1 plus x by 100 has a value of 1.12. Okay, and এখান থেকে তুমি যদি rearrange করো, so plus 1 ওই দিকে গেলে minus 1, so x by 100 is equals to 1.12 minus 1, so x is equals to 0.12 times 100. So we can say x has a value of কত? 12%. So this is the rate at which your tax is being charged. এখন the reason I'm getting in this formula over here in cost price and selling price, because they're all related to percentage. So we will be using any formula that relates percentage, any particular way. তোমার it's up to you to understand when to use which formula. তোমার এখানে cost price বা কারেন্সি থাকলেই যে উপরে cost price selling priceের যে ফর্মুলাসগুলো আমি প্রিভিয়াসলি দিয়েছিলাম, যে পার্সেন্টেজ প্রফিট, পার্সেন্টেজ লস, নো, আমাদের পার্সেন্টেজ ইনক্রিজের ফর্মুলাও আসতে পারে, পার্সেন্টেজ ডিক্রিজের ফর্মুলাও আসতে পারে। সো উই হ্যাভ টু ওয়ার্ক ফ্রম দ্য পার্সপেক্টিভ উইচ মেক্স আওয়ার ওয়ার্ক মোর এফিশিয়েন্ট অ্যান্ড ফাস্ট টু ক্যালকুলেট। তাহলে কি এখানে নাম্বার 5 নিয়ে আমরা সবাই ক্লিয়ার? ইয়েস নাফিস? ওকে, গুড। আচ্ছা, এখন আমাকে একটু সাবরি বলো, সাবরি তোমার কনফিউশনটা কেন এসেছিল? কনফিউশন, আমার ক্যালকুলেশনে মিস্টেক হয়েছিল। ওকে, ফাইন, দ্যাট উড এক্সপ্লেইন ইট। গুড। আচ্ছা, তারপরে নাম্বার 6 যদি দেখি, দ্য প্রাইস অফ আ স্পোর্টস কার ইজ রিডিউসড ফ্রম 30,000 to 28, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ রিডাকশন ইন দিস? আচ্ছা, নাম্বার 7 নিয়ে আমি একটু ওয়ার্ক করব। ওকে, নাম্বার 7-এর জন্য আমি তোমাদেরকে কিছু ফর্মুলাস দেখাই। ইউ মাইট ফাইন্ড দিস ফর্মুলাস টু বি ভেরি হ্যান্ডি। নাম্বার 7-এর এখানে যেটা বলছে, দ্যাট ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য ফলোয়িং, সেলিং প্রাইস দেওয়া আছে, পার্সেন্টেজ প্রফিট দেওয়া আছে, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য কস্ট প্রাইস অর হোয়াট এভার ইজ মিসিং। এখানে তোমাদেরকে আমি একটু ডিফারেন্টভাবে কস্ট প্রাইস সেলিং প্রাইসের ফর্মুলাটা অ্যারেঞ্জ করে দিই। সো ইফ ইউ আর মেকিং আ প্রফিট, সো ফর প্রফিট, তখন আমরা একটা ছোট্ট করে ফর্মুলা নিই, কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস। আচ্ছা, আমরা কয়েকদিন আগেই তো রেশিওস এগুলো নিয়ে কাজ করছিলাম। আচ্ছা, ইফ আই কনসিডার কস্ট প্রাইস ইন আ ফর্ম অফ আ রেশিও, সো আমরা কি আসতে পারি, দ্যাট কস্ট প্রাইস ইজ দ্য 100% প্রাইস দ্যাট উই আর পেইং ইন অর্ডার টু অবটেইন আ পার্টিকুলার অবজেক্ট। প্রফিটটা কি? Profit is the amount of money I'm gaining over my cost price. তাহলে if I'm gaining over my cost price, তাহলে আমার cost price তো already 100 and a form of a ratio যদি ধরি পার্সেন্টেজে, cost price already 100% আমি দিয়েছি, যেহেতু I'm gaining over the cost price in a profit scenario, তখন এখানে 100 by 100 plus profit percentage. Now এই ফর্মুলাটা যদি আমরা এই ধরনের সামসগুলোতে ইনডিউস করি, আমাদের ওয়ার্কগুলো খুব ইজি হয়ে যায়। কিভাবে? যেমন এটার একটা এক্সাম্পল ফলো আপ করি। আমরা যদি নাম্বার এটা করি, সো উই নো আওয়ার সেলিং প্রাইস, উই নো আওয়ার প্রফিট। তাহলে আমি কস্ট প্রাইসকে যদি এক্স বলি, সেলিং প্রাইস ইজ 55 ইকুয়ালস টু 100 বাই 100 প্লাস প্রফিট কত? 10। তাহলে এখান থেকে দেখো তো, 100 ডিভাইড বাই 110 ইন্টু 55, ওয়ার্কটা আমার ইজি হয়ে গেল না? তাহলে 100 বাই 110 ইন্টু 55, তাহলে এখান থেকে আমাদের কস্ট প্রাইস বা সেলিং প্রাইস কত আসছে? সো কস্ট প্রাইস কামস ডাউন টু আ ভ্যালু অফ $1.50। আমরা কি প্রসেসটা বুঝতে পারছি? ইয়েস? ওকে, আরেকবার একটু, তাহলে আরেকবার যেহেতু বলবো, তাহলে নাফিস তুমি আমার সাথে একটু ফলো করো, তুমি আমাকে একটু ডিকটেট করবা। নাফিস, প্রফিট হলে উই আর গেইনিং ওভার দ্য কস্ট প্রাইস, রাইট? সো ইফ আই এম মেকিং আ লস, shall I gain over my cost price or shall I be losing over my cost price?
ইয়েস নাফিস, লুজ। আচ্ছা, তাহলে কস্ট প্রাইস আমরা যদি বলি কস্ট প্রাইস ইজ দ্য 100% প্রাইস আই এম পেইং, কস্ট প্রাইস ইজ দ্য 100% প্রাইস আই এম পেইং ইন অর্ডার টু অবটেইন দ্য অবজেক্ট, তাহলে সেলিং প্রাইসের সময় আমি কি এই কস্ট প্রাইসের উপর গেইন করব নাকি কস্ট প্রাইসের থেকে লুজ করছি? ইয়েস নাফিস, লস করলে তাহলে এখানে কি আমি প্লাস দিব নাকি মাইনাস দিব? 100 প্লাস আর 100 মাইনাস? মাইনাস, গুড। সো 100 মাইনাস কি দিব? দ্য লস পার্সেন্টেজ, 100 মাইনাস দ্য লস পার্সেন্টেজ। তাহলে আসো আমরা নাম্বার সিটা একটু ফলো আপ করি। নাম্বার সিটা যদি আমরা একটু ফলো আপ করি, নাম্বার সিতে দেখা যাচ্ছে দ্য সেলিং প্রাইস ইজ $680। সো তোমার যেই ফর্মে যেখানে আছে কস্ট প্রাইস যেখানে আছে কস্ট প্রাইসের জায়গায় কস্ট প্রাইস রিপ্লেস করবা, সেলিং প্রাইস দেওয়া থাকলে ও সেলিং প্রাইসের জায়গায় সেলিং প্রাইস রিপ্লেস করবো, যার ভ্যালু যেখানে। ওকে, সো অ্যাজ উই ডোন্ট নো দ্য কস্ট প্রাইস, সো ক্যান আই সে দ্যাট লেট দ্য কস্ট প্রাইস বি এক্স, লেট কস্ট প্রাইস ইকুয়ালস টু এক্স। তাহলে ক্যান আই সে এক্স বাই, এখন আমাকে বলো তোমার সেলিং প্রাইস কত? For number C, what is your selling price? এদিকে 680, right? So দেখো 680 is equals to 100 by 100 minus তোমার লস কত? 15% দেওয়াই আছে, সো ইন্টু মাইনাস 15 করে দাও। তাহলে এক্স ইকুয়ালস টু এখন তুমি 60 ইন্টু 100, এবং 100 থেকে আমি যদি 15 মাইনাস করি দ্যাটস লাইক 85, ঠিক আছে, ডিভাইড বাই 85। সো এখন তুমি ক্যালকুলেট করো, ও সরি 680 হবে এটা, 680। তাহলে এখন তুমি ক্যালকুলেট করো 680 ইন্টু 100 ডিভাইড বাই 85, সো ইউ গেট আ রেজাল্ট অফ এক্স ইজ ইকুয়ালস টু $800। এখন কি ফর্মুলাটা বুঝতে পেরেছি নাফিস? আচ্ছা, এই সামসগুলো তোমরা তোমাদের ওয়েতেও করতে পারো, ইন এনি আদার ডিফারেন্ট ওয়ে। আমার এই মেথডটা দেখানোর রিজনটা হচ্ছে যে ইট মেক্স দ্য প্রসেস এনি মোর সিম্পল, এটাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল নাম্বার 7। নাম্বার 7-এর পর লেট আস মুভ অন। আচ্ছা, নাম্বার 8, a sari is sold for $60, therefore thereby making a profit of 20% on the cost price. So what is the cost price? So number 7 and 8 are similar. তারপর 9-এ বলছে a pair of jeans is sold for $15, okay, thereby making a profit of 25% on the cost price. So 7, 8, 9 আমরা যদি দেখি 7, 8, 9 একদম সিমিলার। নাম্বার 10ও আমাদের জন্য সিমিলার, ওকে, they are all going on with the same formula, a book sold for, ওকে, অ্যান্ড প্রফিট দেওয়া আছে, সো কস্ট প্রাইস চাচ্ছে। আচ্ছা, এখন নাম্বার 11 থেকে আমরা একটু ফরওয়ার্ড দেখি। সো যেহেতু আমাদের হোমওয়ার্ক ছিল নাম্বার 10 পর্যন্ত, সো আমি ওখানে আর এক্সপ্লেইন করছি না, যেহেতু তোমরা আর কেউ কোনো প্রবলেমের কথা আমাকে বললো না। হ্যাঁ, আমি নাম্বার 11 থেকে একটু ফরওয়ার্ড যাই। 11-এ এখানে উই ওয়ন্ট বি ফাইন্ডিং এনিথিং নিউ। এখানে যেটা বলছে that a can of worm is sold for 48 cents, incurring a loss of 20%. So এটাও তুমি বলতে পারো it's similar to the formula that we have just learned, ঠিক আছে? So এখানে দেখো a can of worm is sold for 48 cents, incurring a loss of 20%. So what is the cost price? তাহলে তোমার এখানে সেলিং প্রাইস দেওয়া আছে, so you can directly say that cost price by selling price, that is 48, equals to, so we have learned that cost price is 100%, so ওখানে always numerator 100, আর যেহেতু you're incurring a loss এই জন্য এখানে 100 minus
20। আচ্ছা, তুমি বলতো স্যার আমার পার্সেন্টেজ সাইন্সগুলো দিচ্ছে না কেন? দেখো উপরেও আমার এখানেও পার্সেন্টেজ, এখানেও পার্সেন্টেজ, সো দ্য পার্সেন্টেজ গেটস ক্যান্সেলড আর কি বেসিকলি, সো এই জন্য আমরা ওখানে দিই না। So we can just directly say cost price equals to 48 into 100 divided by 80. তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেট করি দেখি কত আসে। 48 into 100 divided by যদি 80 করো, so you have a cost price of value 60 cents. ঠিক আছে? সো সিমিলার ফর্মুলা এখানে আমাদের জন্য আমার মনে হয় না রেস্ট অফ দ্য এক্সারসাইজে we will be finding anything new. ঠিক আছে? সো নাম্বার 11 ও সেম, you don't have to do number 13. নাম্বার 13টা করা লাগবে না। নাম্বার 14, 16ও করা লাগবে না, 17ও করা লাগবে না। সো 14, 15টা কি বলছে? 14-এ বলছে the rental for a television set changed from $80 per year to $8 per month. So what is the percentage increase in the yearly rental? সো এখানে তো এগুলো আমাদের আগের কোয়েশ্চেন্সগুলোর মতনই, পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজের মতন। হ্যাঁ, যে পার্সেন্টেজ ইনক্রিজ, সো আগে আমরা $80 দিতাম ফর আ ইয়ার, এবার $8 দিচ্ছি পার মান্থ। তাহলে হোয়াট ইজ আওয়ার নিউ রেন্টাল কস্ট? আমাদের নতুন রেন্টাল কস্ট কত হবে? 8 টাইমস অফ 12। তাহলে যদি আমরা 8 টাইমস অফ 12 নিই, সো 8 টাইমস 12 ইজ 96। তাহলে এখন আমি এখান থেকে বলতে পারবো পার্সেন্টেজ ইনক্রিজ, সো পার্সেন্টেজ ইনক্রিজ ইকুয়ালস টু 96 minus 80 divided by 80 into 100%। শেষ। সো এইখানে বেসিকলি এন্ডের দিকে এসে আমরা এখন আর নতুন করে কিছু পাচ্ছি না এখানে। সো 96 minus 80 divided by 80 into 100% যদি করো, সো ইউ উইল বি গেটিং আ 20% রাইজ। আচ্ছা, সরি। সো এইখানে রেস্ট অফ দ্য কোয়েশ্চেন্স আর এক্স্যাক্টলি সিমিলার। নাম্বার 15টা আমরা যদি একটু দেখি, 15টা আমাদের জন্য স্লাইটলি একটু ভ্যারিয়েন্ট। ভ্যারিয়েন্টটা কীভাবে এটা আমি একটু বুঝিয়ে দিই। এখানে যেটা বলছে দ্যাট আ গ্রিন গ্রসার সেলস মেনল অ্যাট আ প্রফিট অফ 37.5%. On the cost price he pays for it. So what is the ratio of cost price to selling price? আচ্ছা, এই জায়গায় রেশিও অফ কস্ট প্রাইস টু সেলিং প্রাইস আমরা কিভাবে ফিগার আউট করব এটা একটু দেখি। দেখো আমরা যে ফর্মুলাটা শিখলাম একটু আগে, উই ক্যান ইউজ দ্যাট ফর্মুলা টু ফিগার আউট আ রেশিও ওভার হিয়ার। দেখো, সো কস্ট প্রাইস টু সেলিং প্রাইস যখনই আমরা এইভাবে ফ্র্যাকশনে দিচ্ছি, সো দিস ইজ এ রেশিও ফরম্যাট। সো কস্ট প্রাইস আমরা জানি 100% price I'm paying to obtain the object. Selling price is the price that you are either gaining over your cost price or you are losing over your cost price. তাহলে এখানে I'm having a profit, so 100 plus 37.5. সো আমি যদি এটাকে সিম্পলিফাই করি 100 by 137.5, সো এই জায়গায় তুমি এটাকে যখন কি ক্যালকুলেটরে প্লেস করবা, it is going to give you a simplified result of 8 by 11. Now what does this 8 by 11 means? For every $8 that you spend in your cost price, okay, you gain $3, okay, you gain $3, getting your total selling price to $11. বুঝতে পারছো? দ্যাট ইজ হোয়াট দ্য রেশিও স্ট্যান্ডস ফর। আচ্ছা, তোমাদের কি কারো এক্সারসাইজ নাম্বার 23 নিয়ে আর কি কারো কোথাও কোনো কোয়েশ্চেন বা কোনো কনফিউশন আছে? নেই। আচ্ছা, এই পর্যন্ত আমরা যেই কাজগুলো এখানে দেখলাম এগুলা সিম্পল পার্সেন্টেজ নিয়েছিল, পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজ বলতে পারো, অ্যান্ড উই হ্যাভ সিন দ্যাট হাউ দিস পার্সেন্টেজ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ক্যান বি ইনকর্পোরেটেড অ্যালং উইথ দ্য কস্ট প্রাইস অ্যান্ড দ্য সেলিং প্রাইস আইডিয়া। আচ্ছা, এইটার পরে আমাদের এখন নতুন করে যেই আইডিয়াটা আসবে, দ্যাট ইজ সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট বলতে পারো। হ্যাঁ,
or you can also say percentages. Okay, যে কোনোভাবে বলতে পারো, সিম্পল অর কম্পাউন্ড ইন্টারেস্ট অর পার্সেন্টেজেস। আমাদের সাধারণত পার্সেন্টেজেস ওয়ার্ডটা ইউজ করে না, সাধারণত ইন্টারেস্ট ওয়ার্ডটা ইউজ করা হয়। আচ্ছা, এখন আমাকে একটু আগে বলো, আমি দুইটা সিনারিও বলছি তোমাকে, ইউ পিপল হ্যাভ টু আইডেন্টিফাই মি উইচ পার্টিকুলার সিনারিও ইউ মাইট বি ইন্টারেস্টেড টু ডু অর গো উইথ। সো লেটস সে আমি তোমাদের মধ্যে একজনকে হায়ার করব, ওকে, and I'm giving you people two options for payment. Two options for payment কি? একটা হচ্ছে যে শুরু করবে, ওকে, আমি হচ্ছে স্টার্টিংয়ে, ওকে, স্টার্টিংয়ে I'm going to pay টাকা 12,000 per month, okay, with an annual increment of তোমার 10%, with an annual increment of 10%, ঠিক আছে। আরেকজনকে যেটা দিব 10%, আচ্ছা দাঁড়াও, এটা কিভাবে বানাই কোয়েশ্চেনটা। আচ্ছা দাঁড়াও, লেটস নট হায়ার ইউ পিপল, জব একটা অ্যামাউন্ট অফ মানি, লেট আস ইনভেস্ট অ্যান অ্যামাউন্ট অফ মানি। ইনভেস্টমেন্টটা কীরকম, লেটস সে পার্সনকে কি নাম দেওয়া যায়, লেটস সে হ্যারি। হ্যারি deposited or invested টাকা 10,000 into a product for let's say 5 years, okay, এখন এখানে what would be the value of investment at 10% simple interest, ঠিক আছে। আরেকটা হচ্ছে এই সেম কথাটাই আমরা নিব বাট একটু ডিফারেন্টভাবে, হোয়াট উইল দ্য ভ্যালু অফ দ্য ইনভেস্টমেন্ট অ্যাট 10%, আচ্ছা সাবরি, আমরা একটা মিনিট একটু দিই, ওনারা আসলেই আমরা শুরু করব।
আচ্ছা, এখন আমাকে একটা কথা বলো তো, এই যে ইনভেস্টমেন্ট হচ্ছে বা ডিপোজিট হোয়াট এভার ইট ইজ, কম্পাউন্ড ফর্মে হোক আর সিম্পল ইন্টারেস্ট ফর্মে হোক, উইল ইট মেক এনি ডিফারেন্স? হোয়াট ডু ইউ থিঙ্ক? এই যে ইনভেস্টমেন্ট করছে বা ডিপোজিট রাখছে অ্যাকাউন্টে, ঠিক আছে, এটা ওকে যদি সিম্পল ইন্টারেস্টে আমি ব্যাক করি তখন কি হবে, আর কম্পাউন্ড ইন্টারেস্টে যদি ব্যাক করি তখন কি হবে? উইল বোথ দ্য রেজাল্টস বি সেম অর দেয়ার উইল বি সাম স্লাইট ডিফারেন্সেস, or there might be a huge difference? কি হতে পারে? What do you think? So different with the Different, আচ্ছা, ডিফারেন্সটা কি খুব বড় হবে আর স্লাইটলি ভ্যারি করবে? কি মনে হয়? slightly variable. ওকে, আসো তাহলে তোমার এই কথার উপর আমরা একটু ইনভেস্টিগেট করি। সো তুমি যেহেতু কনক্লুশনে আসছো যে ইট উড ভ্যারি স্লাইটলি, সো আমরা দুইটা ভ্যারিয়েশন একটু চেক করব এখন। না, আমি যখন সিম্পল ইন্টারেস্টে কোনো জায়গায় রিটার্ন পাচ্ছি তখন কি হয়? তখন তোমার ইনিশিয়াল যে ইনভেস্টমেন্টটা আছে, যে ইনিশিয়াল ভ্যালিউসগুলো থাকে, ওকে, সো আমাদের ইনিশিয়াল যে ভ্যালুটা থাকছে 10,000, এইটার উপর আমরা 10% কাউন্ট করছি। এইটার যদি আমরা 10% নিই, সো 10,000-এর 10% ইজ গোয়িং টু গিভ আস 1,000 টাকা, ওকে। সো অ্যাজ পার দ্য সিম্পল ইন্টারেস্ট ফর্মুলা, আফটার 5 years, okay, I will be having an interest that is going to amount to interest, আমরা কি জানি, this is our principal, okay, this is our time, and this 10% is our rate. So আমরা কি জানি, interest equals to principal into rate into time. So principal is 10,000, rate হচ্ছে আমাদের 10%, that is 10 by 100, into time, that is 5. So তখন at the end of this 5 years term যদি আমরা চেক করি, so I should be getting 5,000 টাকা more. তাহলে at the end of 5 years আমার total, okay, total worth কত হচ্ছে? Total worth is আমার initial 10,000 plus the 5,000 interest that I have earned. So I am having a total worth of 15,000. আচ্ছা, বাট এই 10%টাই আমরা যখন কম্পাউন্ড ইন্টারেস্টে দিচ্ছি, ওকে, কম্পাউন্ড ইন্টারেস্টেই যখন এই সেম 10% নিয়ে আমরা কাজ করছি তখন চেঞ্জটা কি হয় এটা একটু দেখব। আচ্ছা, আর কম্পাউন্ড ইন্টারেস্টে হোয়াট হ্যাপেন্স, এই সেন্টেন্স, এই ফরম্যাটটা একটু বুঝাই। দেখো, কম্পাউন্ড ইন্টারেস্টে হোয়াট হ্যাপেন্স ইজ, এখানে সিম্পল ইন্টারেস্টে কি হচ্ছে, আমার যে ইনিশিয়াল অ্যামাউন্টটা আছে ওর 10% আমি ইকুয়ালি দিচ্ছি ফর এভরি 5 years, রাইট? আমার প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর 10% আমি কাউন্ট করে দিচ্ছি এভরি ইয়ার। বাট তুমি যখন কম্পাউন্ড ইন্টারেস্টে প্লেস করছো, কম্পাউন্ড ইন্টারেস্টে ভ্যালুসগুলো একটু ডিফারেন্ট হয়। তখন কি হয়, তুমি ইনিশিয়াল দিলে হয়তো কত, 10,000, so for the first year তুমি 10,000 এর উপর 1,000 গেইন করছো, ওকে। নাও at the end of the year, at the end of the year your total worth is now 11,000. যখন আমি সেকেন্ড ইয়ার কাউন্ট করব, I'm not going to count from this 10,000. Second year I'll be counting from the 11,000 that you have gained, okay, and এই 11,000 এর উপর আমরা তখন 10% তোমাকে ভ্যালু দিব। সো 11,000 এর উপর আমি যদি তোমাকে 10% দিই, সো মিনিং আমি তোমাকে সেকেন্ড ইয়ারে আই এম পেইং ইউ অ্যান অ্যাডিশনাল অফ 100। তাহলে তোমার এখন 11,000 এর সাথে যদি আমি 1100 অ্যাড করি, সো ইয়োর ওয়ার্থ ইজ নাও 12,100। এইভাবে করে করে ইটস গোয়িং টু গো অন টিল দ্য 5th year,
ঠিক আছে, এখন এভাবে আমরা ভেঙে ভেঙে কাজ করাটা ইটস ভেরি টাইম কনজিউমিং। সো হোয়াটস দ্য ইজিয়েস্ট ওয়ে টু ডু? সো আমরা ইজিয়ার ওয়েটা কি করতে পারি? দেয়ারফর টোটাল ওয়ার্থ আফটার 5 years, তাহলে টোটাল ওয়ার্থ আফটার 5 years তাহলে কত হচ্ছে? সো হোয়াটস ইউর ইনিশিয়াল অ্যামাউন্ট? দ্যাট ইজ 10,000 into how much are you gaining? You're gaining 10%. 1 plus 10 by 100 percentage increase এর ফর্মুলা আসছে এটাকে পাওয়ার দিলে হয় না? এক্স্যাক্টলি পাওয়ার দিয়ে দিব। সো 10,000 into 1 plus 10 by 100 to the power of 5. So at the end of 5 years your total worth should be 16,105.10 এত টাকা। ওকে, তাহলে দেখো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালুসগুলো অলওয়েজ একটু বেশি আসে। কেন বেশি আসছে বুঝতে পারছো? বিকজ আমার যে ইন্টারেস্ট আছে ইন্টারেস্টটা অ্যাড হয়ে দেন ওইটা আবার নেক্সট ইয়ারে কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য রিজন ওয়াই কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশন গিভস আস এ গ্রেটার রেজাল্ট কম্পারেটিভ টু দ্য সিম্পল ইন্টারেস্ট ভ্যালুস। আর উই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এইখানে আমাদের কি কারো কোথাও কোনো কনফিউশন আছে? ইয়েস, এখানে কি কারো কোথাও কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, সো এইখান থেকে আমাদের যদি কারো কোথাও কোনো কনফিউশন না থাকে আমরা আসলে কিছু কোয়েশ্চেন্স একটু দেখি টু ইনভেস্টিগেট অফ দ্য আইডিয়াস অ্যান্ড দেন আমরা কিছু নতুন আইডিয়াসের দিকে ফরওয়ার্ড মুভ করে যাব। ওকে, আসো। একটা মিনিট। সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের কিন্তু বেশি কোয়েশ্চেন্স আমরা কখনো পাই না, ঠিক আছে? সো সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট এটা তোমার কোয়েশ্চেন্সগুলো পড়ে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন আস্কিং আস ফর। আচ্ছা, এই জায়গায় রেখে দিই। ওকে, সো এক্সারসাইজ নাম্বার 24 থেকে আমরা জাস্ট একটা দুটো সাম একটু দেখি। আচ্ছা, এক্সারসাইজ নাম্বার 24-এর এখানে দেখি কোনটা করা যায়। সো দ্য সিম্পল ইন্টারেস্ট অন $1,200 ফর 3 years এটা পারবো, এ পারবো, বি পারবো। The length of time for $5,000 to earn 1,000 if invested at 10% per annum. আচ্ছা, সিটা একটু করি। সি ইজ নট দ্যাট ডিফিকাল্ট, জাস্ট একটু রিভার্সভাবে ওরা আমাদের কাছে প্লেস করেছে, ঠিক আছে? সো এখানে আমরা যদি সিটাকে নিয়ে একটু জাস্ট ইনভেস্টিগেট করি তাহলে কি হচ্ছে? The length of time needed for $5,000 to earn 1,000 if invested at 10% per annum. So usually যখন compound interest হয় the question says or states it is in compound form, okay? Or okay statingটা মানে the way the question will be presented এটাই ডিফারেন্ট হবে, ঠিক আছে? সো ওইটা জিনিসটা আমরা দেখবো, বাট কিছু না বলা থাকলে ইটস ইউজুয়ালি সিম্পল ইন্টারেস্ট। তাহলে 5,000 ইন্টু আমরা এখানে জাস্ট সিম্পলি বলবো 10 by 100 ইন্টু টাইম টি ইজ ইকুয়ালস টু 1,000। আরেকটা জিনিস হচ্ছে কম্পাউন্ড ফর্মে আমরা যখন ওয়ার্ক করব আমাদেরকে কিন্তু ডিরেক্ট ইন্টারেস্টের ভ্যালু কখনো বলা থাকবে না। তুমি খেয়াল করেছো কম্পাউন্ড ইন্টারেস্টে যখন আমরা ক্যালকুলেট করছি আমরা ডিরেক্টলি টোটাল ভ্যালুটা পাচ্ছি, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে কিন্তু আলাদা করে ইন্টারেস্ট অ্যান্ড আলাদা করে প্রিন্সিপাল অ্যামাউন্ট এটা সাধারণত আসে না, বিকজ দ্য ফর্মুলা দ্যাট উই আর ইউজিং
okay, gives us the value of the total number in single calculation, whereas simple interest আমাদেরকে ভেঙে ভেঙে দেয়, হ্যাঁ, প্রিন্সিপাল অ্যামাউন্ট আলাদা দেয়, ইন্টারেস্ট ভ্যালু আলাদা দেয়। ওকে, সো এইগুলো জিনিস দেখে অনেক সময় ইউ ক্যান গেট টু নো যে আচ্ছা এই সামটা কি সিম্পল ইন্টারেস্ট নিয়ে না কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে, ইফ ইউ আর কনফিউজ দেন। তাহলে এখান থেকে আমরা যদি ওয়ার্ক করি, সো টাইম ভ্যালু কত আসে, টি ইজ ইকুয়ালস টু, এখানে একটা একটা করে জিরো কেটে যাচ্ছে, সো ইটস 1000 ইন্টু 10 ডিভাইডেড বাই 5000, so I guess it's 2 years মনে হয়, হ্যাঁ, 10,000 divided by 5,000, that's 2, so time will be 2 years. Simple. এখানে কোয়েশ্চেন্সগুলো আমাদের খুব ক্রিটিক্যাল তেমন কিছু না। আচ্ছা, এখান থেকে আরেকটা ডিফারেন্স কি হতে পারে, আরেকটা ডিফারেন্স হতে পারে যেমন নাম্বার 3-তে যদি আমরা দেখি, নাম্বার 3-তে এখানে বলছে that Petra invests 10,800, after 4 years she has earned $3,240 in interest. At what annual rate of interest did she invest her money? So it's the same formula আমরা একটু আগে যেটা দেখলাম, that simple interest equals to principal into rate into time. So এইবার খালি ডিফারেন্সটা কি হবে, এই 5,000 এর জায়গায় you will be having 10,800, এই time will be 4, এই রেটটা এখানে unknown থাকবে, আর এই 1,000 এর জায়গায় আমার ইন্টারেস্টে থাকবে কত, 3,240, ওকে, 3,240 থাকছে, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। সো সিম্পল ইন্টারেস্ট ইজ নট দ্যাট ডিফিকাল্ট ফর আস টু ফলো আপ। আমরা একটু কম্পাউন্ড ইন্টারেস্টের কোয়েশ্চেন্সগুলো ইনভেস্টিগেট করি। সো কম্পাউন্ড ইন্টারেস্ট বলছে a bank pays 9% on the money in deposit account. Carme puts 2,000 in the bank. How much she has after 1 year, after 2 years, after 3 years? আচ্ছা, এই জায়গায় কোয়েশ্চেনটা ইজ নট 100% আমাদের জন্য ক্লিয়ার, ঠিক আছে। সো এক্সারসাইজ 25, আচ্ছা, now this question has a lot of confusion in it. Shall I be considering simple interest formation or shall I be considering compound interest formation? হ্যাঁ, কোনটা নিব, যেহেতু এখানে they are talking about a bank, okay, as they are talking about a bank, so usually যেটা হয় যে ব্যাংকে they follow the compound form. Whenever we are talking about a bank, they always follow the compound interest form. But এই জিনিসটাকে আমরা যদি একটু elaborate করে বলি, elaborate করে কিভাবে বলতে পারি, so she gains 9%, okay, at the end of every year, okay, then on the beginning of the next year the bank কি করে, ব্যাংক ওর লাস্ট ইয়ারের যে এন্ডের যে ব্যালেন্সটা থাকে ওটাকেই ক্যারি ফরওয়ার্ড করে। আচ্ছা, হাউ মেনি অফ ইউ হ্যাভ অ্যাকাউন্টিং, তোমাদের কি কারো অ্যাকাউন্টিং আছে? না, আচ্ছা, অ্যাকাউন্টিংয়ে দেয়ার ইজ এ টার্ম, হ্যাঁ, ব্যালেন্স ফরওয়ার্ড, ঠিক আছে। ব্যালেন্স ফরওয়ার্ড কি হয়, যে তুমি ইয়ারের শুরুতে at the start of the year, let's say you're making an investment, এখানে যেমন 2,000 করেছে, দেন এই 2,000 এর উপর যখন 9% ও নিচ্ছে, ওকে, সো 2,000 এর 9% কত হয়, 180 নাকি, 2,000 into 0.09, ইয়াপ, এই $180 কি হচ্ছে 2,180. Now this is your year end balance. So what bank does, এই ইয়ার এন্ড ব্যালেন্সটাকে তোমার নেক্সট ইয়ারের ওপেনিং ব্যালেন্স হিসাবে কনসিডার করে, দেন এই ওপেনিং ব্যালেন্সের উপর আবার 9% নিচ্ছে। সো এইভাবে যদি আমরা ফলো আপ করি, দ্য ব্যাংক অলওয়েজ ফলোজ আ কম্পাউন্ড ওয়ে অফ ক্যালকুলেটিং মানি ডিপোজিটস অর ইন্টারেস্ট। যে কোনো ব্যাংকিংয়ের কাজে যাও, দে অলওয়েজ ফলো দিস কম্পাউন্ড ফর্ম অফ দ্য ইন্টারেস্ট। সো ইউজুয়ালি ব্যাংক এগুলো দেখলে একটু কেয়ারফুলি পড়বে যে ওরা কোন ফরমেশনটা আসছে। ইফ ইউ আর কনফিউজড, একটু ভালো মতন পড়ো, সিম্পল ইন্টারেস্ট হলেও বলে দিবে, কম্পাউন্ড ইন্টারেস্ট হলেও বলে দিবে, ঠিক আছে। কম্পাউন্ড ইন্টারেস্ট, আর ধরে নিতে পারো ব্যাংকিংগুলোতে মোস্ট কেসেস কম্পাউন্ড ইন্টারেস্টই থাকে। আচ্ছা, তাহলে এইবার কি হচ্ছে, আমরা যদি পার্ট এতে যাই,
So 2000, how much she has at the end of the first year? To 2000 into 1 plus 9/100 যদি তুমি করো ডিরেক্টলি পেয়ে যাবে 2180। পার্ট বিতে 2 ইয়ার্স বলেছে, সো 2000 ইন্টু 1 প্লাস 9/100, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার হোয়াট উড বি হার ওয়ার্থ? পাওয়ার 2 হয়ে যাবে। তাহলে এখানে আমরা বলতে পারি 2000 ইন্টু 1 প্লাস 9/100 to the power, এখানে আমরা যদি 2 দিই, so at the end of the second year that will be 2376.20, okay, 3 years হলে তাহলে power 3, that's it, 1 plus 9/100 to the power of 3, so that would be 2590.06 এত ডলার্স। ঠিক আছে, সো আর উই ক্লিয়ার? আচ্ছা, এইখানে যদি আমাদের কারো কোথাও কোনো কোয়েশ্চেন না থাকে, আমি কিছু জিনিস একটু তোমাদেরকে কম্পেয়ার করতে বলবো। যেমন সিম্পল, যেগুলো আমরা 24-এ করেছি ওখানে কিন্তু বলে দিয়েছিল সিম্পল ইন্টারেস্ট, ওকে, এখানে দে আর ইউজিং দ্য টার্ম সিম্পল ইন্টারেস্ট। আবার আমরা যখন আরেকটা এক্সারসাইজে দেখছি দে আর নট ইউজিং দ্য টার্ম সিম্পল ইন্টারেস্ট। সো এইখানে whenever we can come down to a conclusion যে ব্যাংকিংয়ের কথা বলা থাকলে, ঠিক আছে, ব্যাংকিংয়ের কথা বলা থাকলে we take compound interest, or একটু ডিফারেন্ট এক্সাম্পল দেখি, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 4। Question number 4, there is this person who has a salary in 2010 of $30,000 per year. Every year, this person has an increase of salary by 5%. Okay? তাহলে 5% of the previous year. এখানে যদি আমরা বলতে চাই that what would be our salary in 2014 or in 2016, তাহলে এখানে ওরা যেভাবে বলবে that every year her salary increases by 5% comparative to the previous year. So comparative to the previous year বলতে in the beginning of the year she received 30,000, second year ও কত পাচ্ছে? 30,000 into 1.05, তাহলে সেকেন্ড ইয়ারে টোটাল আসছে কত? 31,500। থার্ড ইয়ারে যে ও কি পাচ্ছে? সেকেন্ড ইয়ারে যে অ্যামাউন্টটা ছিল 30,000, ওর উপর আবার 5% ইনক্রিজ পাচ্ছে। সো তোমরা এই ভ্যালুসগুলোকে ডিরেক্টলি ক্যালকুলেট করতে পারবে। দেখো 30,000 ইন্টু 1 প্লাস 5/100, ওকে, 1 প্লাস 5/100, সো টু দি পাওয়ার ফার্স্টে এখানে 1, দেখো ফার্স্ট ইয়ারে এন্ড মানে সেকেন্ড ইয়ারে ও 31,500 পাচ্ছে। তাহলে হার স্যালারি ফর দ্য সেকেন্ড ইয়ার তখন কি হচ্ছে? তখন এখানে পাওয়ার 2, সো এইভাবে 33,750। তাহলে এখন আমাকে তুমি একটু চিন্তা ভাবনা করে বলো, হোয়াট উইল আর স্যালারি বি, হোয়াট উইল আর স্যালারি বি ইন 2014? তাহলে 2014-এর জন্য আমরা তখন পাওয়ার কত ইউজ করব? কেউ কি বলতে পারবে আমাকে? So 3. পাওয়ার 3। আচ্ছা, পাওয়ারটা তোমার 4 হবে 2014-এর জন্য, ওকে। কেন এটা আমি তোমাকে বলি একটু। আমরা স্টার্ট করছি কোন ইয়ার থেকে? 2010 থেকে। সো 2001-এর জন্য ওর এখানে একবার 1.05 এসেছে, 2012-এর জন্য দুইবার 1.05 এসেছে, 13-এর জন্য 3বার আসছে, তাহলে 14-এর জন্য কয়বার আসবে? 4বার। তাহলে 2016-এর জন্য কয়বার আসছে? 6 টাইমস, ওকে। সো এইভাবে করে এখন এই কোয়েশ্চেন্সগুলো যেগুলো, এই কোয়েশ্চেন্সগুলো একটু ক্রিটিক্যাল, এই কোয়েশ্চেন্সগুলো একটু ক্রিটিক্যাল। আমার মনে হয় না যে তোমাদের স্কুলে এতটাও কোনো ক্রিটিক্যাল সামস করিয়েছে। আরেকটা তোমাদেরকে সিম্পলভাবে বলি, যেহেতু উই আর লুকিং ইনটু দিস কোয়েশ্চেন ফর ভেরি ফার্স্ট টাইম, তোমাদের এত কিছু মাথায় নেওয়ার দরকার নেই যে পাওয়ারটা দিয়ে এত কমপ্লিকেশনস। লেটস নট ওয়াইন্ড থিংস আপ সো মাচ, একদম সিম্পলভাবে রাখবো। সিম্পলভাবে কি, যেমন নাম্বার 5-এ দে আর সেইং এখানে হচ্ছে
আমার একটা রেন্টাল আছে অফ টাকা 9,000. সো অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ দেখো at the end of each month the price is increased by 6%. তাহলে এখন আমাকে বলো, does this statement states that the percentage they are counting is compound or simple? বলো তো, at the end of each month the price is increased by 6%. So would you consider the sum as a compound interest or a simple interest for this particular statement? আমাকে কি কেউ বলতে পারবে? So compound. Compound interest হলেই the prices increase at the end of each year, or the values increase or decrease at the end of each year, okay, but at the end of each time period. তাহলে এখানে এখন আমরা সিম্পলি কি করব, 1 plus 6 by 100 at the end of the first month, okay. After 3 months হলে এখানে পাওয়ার 3 দিয়ে দিব, আফটার 10 মান্থস হলে এখানে সিম্পলি পাওয়ার কত দিয়ে দিব, 10 দিয়ে দিব। ইউ ডোন্ট নিড টু কমপ্লিকেট স্টাফ, ওকে, কিপ ইট অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল। আমরা কি কম্পাউন্ড ইন্টারেস্ট জিনিসটা নিয়ে বুঝতে পারছি? ইয়েস, কম্পাউন্ড ইন্টারেস্টের ওয়ার্কগুলো কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এইখানে আমি কিছু কাজ বলবো, এই কাজগুলো একটু তোমরা বাসায় ট্রাই করবে, ঠিক আছে? সো এক্সারসাইজ নাম্বার 24 এটা তো পারবো, ওকে। এক্সারসাইজ নাম্বার 25 থেকে আমি কিছু সিলেক্টিভ কোয়েশ্চেন্স দিচ্ছি, ওকে, আমি মার্ক করে দিচ্ছি এক্সারসাইজ নাম্বার 25 থেকে কোন সামসগুলো তোমরা করবে। সো ইফ ইউ পিপল হ্যাভ দ্য বুক ইউ ক্যান জাস্ট ফলো ইট আপ রাইট নাও। সো নাম্বার 2 করবে 4 3 5 6। আচ্ছা, নাম্বার 7টা একটু দেখো, নাম্বার 7-এর স্টেটমেন্টটা দেখো। A new scooter is valued at $15,000. At the end of each year, its value is reduced by 15% of its value at the start of the year. আচ্ছা, এই স্টেটমেন্টটা, okay, at the end of each year its value is reduced by 15% of its value at the start of the year. Now this statement is an indicator of a compound interest, ঠিক আছে? এই স্টেটমেন্টটাকে আরেকটা ওয়েতে আমরা এভাবে বলতে পারি, মানে এটা তো রিডিউসের জন্য বলেছে, যদি ইনক্রিজের জন্য বলতো তখন কি বলতো, অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার ইটস ভ্যালুজ ইজ ইনক্রিজড বাই 15% অফ দ্য ভ্যালু অ্যাট দ্য স্টার্ট অফ দ্য ইয়ার। সো তোমার স্টার্ট অফ দ্য ইয়ারের যে ভ্যালুটা থাকছে ওইটাকে আমরা ইনক্রিজ বা ডিক্রিজ করে যদি নেক্সট ইয়ারের ভ্যালুর সাথে ইউজ করি, it obviously relates to compound percentage. This was the statement I was looking for. So এই স্টেটমেন্টটা যখনই থাকবে কম্পাউন্ড ইন্টারেস্ট বুঝেই যাবে, ওকে। সো নাম্বার 7 এটাও তো তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট। সো নাম্বার 7টা একটা ট্রাই দিবে, 8 করা লাগবে না, 9 10 এই তো এই কয়টা করলেই হবে। সো এখানে যেগুলো মার্ক আছে এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ওকে। আচ্ছা, হোমওয়ার্কগুলো কি সবাই জট ডাউন করে নিয়েছো, মার্ক করে নিয়েছো কোনগুলো হোমওয়ার্ক? জি স্যার। আচ্ছা, না আমাদের তাহলে এখন রিমেইনিং যেটা থাকছে পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজ, এগুলো তো আমরা সবগুলাই দেখে নিলাম, ঠিক আছে? পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজ উই আর ডান উইথ এভরি ওয়ান অফ দেম, ইভেন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা, এখন আমাদের রিমেইনিং যেটা থাকছে ফ্যাক্টরাইজিং ইকুয়েশন অ্যান্ড সলভিং আর ফ্যাক্টর থিওরাম, ওকে। আচ্ছা, আমি বেসিক জিওমেট্রিটা নিয়ে কয়েকদিন পরে কাজ করতে চাই, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ দিস টু। সো উড ইউ পিপল বি কমফোর্টেবল আজকে এই দুটা কি নিতে পারবে? আমি একটা দিয়ে শুরু করব,
I won't be going into factor theorem today. Factor theorem আমি completely different একটা ক্লাসে নিব। আমি আজকে factorizing and solving equation এর মধ্যে যেতে চাই। Yes? কি সবাই কি আছো, করতে পারবে নাকি আজকে অনেক হয়ে গেছে পড়া? সমস্যা নেই, ওকে, তাহলে আসো। আচ্ছা আমাকে একটু বলো, আমাদের মধ্যে কি কেউ আছে যার মিডল টার্মে প্রবলেম হয়? Yes? Is there anyone among us? ওকে, ফাইন। আসো আমরা তাহলে কিছু সামস দেখি মিডল টার্ম রিলেট করে। হ্যাঁ, আচ্ছা, মিডল টার্ম ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট প্রসেস যেটা আমরা শিখি ইন অর্ডার টু ফ্যাক্টরাইজ অর সিম্পলিফাই ইকুয়েশনস। ঠিক আছে? সো নাও আমরা একটা হেডিং দিয়ে স্টার্ট করব। সো ফ্যাক্টরাইজিং কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশনস কেন আমরা বলছি কোয়াড্রেটিক ইকুয়েশনস? বিকজ দে হ্যাজ আ পাওয়ার অফ 2। আচ্ছা, এইটার একটা এক্সাম্পল দিয়ে আমরা স্টার্ট করি খুবই সিম্পলভাবে। যেমন আমি যদি বলি এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12, ইউ হ্যাভ টু ব্রেক দিস ইকুয়েশন ডাউন। নাও এই ইকুয়েশনটাকে আমরা যখন ব্রেক ডাউন করতে চাই, ফ্যাক্টরাইজিংয়ের আমাদের কিছু রুলস আছে। ওকে, সো রুলসগুলো কী কী এটা একটু আমি বলি। where is enough কোথায়? আচ্ছা, সো দ্য রুল ইজ আমরা যখন মিডল টার্ম ব্রেক করব, আমরা দুইটা টার্মের উপর প্রাইমারিলি ফোকাস করি, দ্য কোফিশিয়েন্ট অফ দ্য এক্স স্কোয়ার অ্যান্ড দ্য কনস্ট্যান্ট। ওকে, সো আমরা যখন এখানে মিডল টার্ম ব্রেকগুলো নিয়ে কাজ করব, আমরা দুইটা জিনিসের উপর ফোকাস করছি, একটা হচ্ছে দ্য কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার অ্যান্ড দ্য কনস্ট্যান্ট। তাহলে এই কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার অ্যান্ড দ্য কনস্ট্যান্ট এদেরকে আমরা কীভাবে ইউজ করছি? সো দ্য মিডল টার্ম আইডিয়া ইজ the product of the middle term must be equal to the product of the first and the last term. So দুইটা কন্ডিশন, সেটা হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12x ইকুয়ালস টু, হ্যাঁ বলতে পারি এটা। তাহলে এখান থেকে আমরা যাও, আমি তাহলে আর এখানে রুলসগুলো লিখছি না। আচ্ছা, তাহলে এইখান থেকে আমি আর রুলসগুলো দিচ্ছি না, তাহলে আমি ডিরেক্টলি ওয়ার্ডটা করে দিই। সো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 12। একটা মিনিট,
আচ্ছা, এখানে মাইনাস কেন হবে আমাকে আগে এটা একটু বলো, ওয়াই দ্য মাইনাস? এখানে তো তাও লেখা দাম ভালো হবে। দেখো রুলসগুলো আমরা যদি এখানে ফলো আপ করি, সো রুল হচ্ছে ফার্স্টেরটা, প্রোডাক্ট অফ ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্ম must be equal to the product of the middle terms. ওকে, এটা ফার্স্ট রুল। আর সেকেন্ড রুল হচ্ছে middle terms must add or subtract to the original middle value, ঠিক আছে? সো আমাদের এই দুটোই হচ্ছে এদের রুলস। দ্য মিডল টার্ম শুড বি ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট টার্ম, আর ওদেরকে অ্যাড বা সাবট্র্যাক্ট করলে আমরা প্রিভিয়াস মিডল টার্ম দুটো পাবো। সো আমি যদি আমাদের এইখান থেকে ভ্যালিউসগুলো নিই x and 12, so that's like 1 into 12, so you have 12. so এইখানে 12কে কীভাবে ফ্যাক্টরাইজ করা যায়? 6 into 2 12, 3 into 4 12, হ্যাঁ, আরটা হয় 12 into 1, so 1 into 12, 12 into 1, সেম। সো এখান থেকে আমরা তিনটা ডিফারেন্ট ফরমেশন পাচ্ছি। Now of all those three different formation, this is the only one that seems suitable. কেন? বিকজ এইখানে আমাদের যে দুটো ফ্যাক্টর আসছে এর দুইজনকে অ্যাড করে এইখানে 12 আসে, মাল্টিপ্লাই করলে 12 আসে, আবার এই দুইজনকে অ্যাড করলে উই আর গেটিং দ্য ভ্যালু অফ দ্য মিডল টার্ম। সো এইভাবে তুমি ডিসাইড করবে যে শ্যাল উই বি অ্যাডিং or shall we be subtracting the numbers? ওকে, এখানে যদি এখন আমি যদি 7x এর জায়গায়, ওকে, ইনস্টেড অফ দিস 7x আমি যদি জাস্ট x দিতাম, তাহলে তুমি কি করতে নাফিজ আমাকে বলো তো, অ্যাড করতে আর সাবট্র্যাক্ট করতে? আচ্ছা, -3x + 4x, এক্স্যাক্টলি, তখন হচ্ছে -3x + 4x এইভাবে যাবে, রাইট? সো ইউ সি, তোমাদের কাছে এই রুলসগুলো থাকলে তখন তোমরা ইজিলি বুঝতে পারছো না। এই দুইটা রুল একদম মাথার ভিতর বসে থাকতে হবে, হ্যাঁ, উই ক্যান নট মিস আউট অন দিস রুলস, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যদি এখন ফলো আপ করি, তাহলে দেখো এখন তোমাদের জন্য ডিটারমাইন করা সব কিছু ইজি, যে ইটস x² + 3x + 4x + 12। এখন নেক্সট আরেকটা ইন্ডিকেটর আছে, দ্যাট ইজ ইউর ক্যালকুলেশন রাইট অর রং। সো আমি যদি x কমন নিই, সো ইটস x + 3, প্লাস যদি এখান থেকে 4 কমন নিই, ইটস এগেইন x + 3। দেখো যখনই তোমার মিডল টার্মস প্রপার থাকবে, তুমি যখন কমন নিয়ে নিবে ভ্যালুসগুলো পেয়ার করে, কারণ আমরা তো কমন নেওয়ার সময় এদেরকে পেয়ার করে দিচ্ছি, রাইট? ফার্স্টের দুইটা একটা পেয়ার, লাস্টের দুইটা একটা পেয়ার। সো যখনই তুমি পেয়ার করে কমন নেবে, কমন নেওয়ার পর এই ফ্যাক্টর দুটো এক্স্যাক্টলি ম্যাচ করবে, প্রত্যেকটা জিনিস ম্যাচ করবে, দ্য সাইন্স, দ্য নাম্বার, দ্য কনস্ট্যান্ট ভ্যালুস, এভরিথিং ইজ গোয়িং টু ম্যাচ। হ্যাঁ, ইয়াস, পরে x + 3 আমরা যখন কমন নিয়ে নিচ্ছি, খালি x + 4 থাকছে, ওকে? আচ্ছা, আমি একটা নতুন মিটিংয়ের লিঙ্ক দিই, এখানে আর 5 মিনিট আছে, ওকে? সো একটা নতুন লিঙ্ক দিচ্ছি, ওটাই আসো তাহলে সবাই, ঠিক আছে?
একটু পরে। আচ্ছা, আসো না, আমি আরেকটা কোয়েশ্চেন দিই। এখন আমরা যখন ফ্যাক্টরাইজ করি, আমরা সবসময় মিডল টার্মের ব্যাপারে চিন্তা করি, দ্যাটস দ্য ফার্স্ট থিং দ্যাট কামস টু আওয়ার মাইন্ড, রাইট? বাট ফ্যাক্টরাইজিং কি খালি মিডল টার্মের এই ফর্মুলাসেই হয়, আর কি অন্যভাবে ফ্যাক্টরাইজ হতে পারে? কীরকম? যেমন আমি যদি এখন একটা কোয়েশ্চেন দিই সামথিং লাইক দিস। হুম, লেখে নাও। ওকে, ডান নাফিস? আচ্ছা, সো আমি যেটা বলছিলাম, সো ফ্যাক্টরাইজিং যে সবসময় আমাদের মিডল টার্ম হবে, দ্যাটস নট নেসেসারিলি ট্রু। যেমন এখানে একটা কোয়েশ্চেন দিচ্ছে 9x² মাইনাস 16, 9x² মাইনাস 16, এটাকে কীভাবে ফ্যাক্টরাইজ করব বলতে পারো? ইয়েস, সাবরি, এনি আইডিয়া? 9x² মাইনাস 16 এটাকে আমরা কীভাবে ফ্যাক্টরাইজ করব? আচ্ছা, এইখানে আমাদের আইডিয়াস আউট অফ, ইফ উই রান আউট অফ আইডিয়াস, তার মানে কি? তার মানে হচ্ছে দেয়ার আর সার্টেন ফর্মুলাস যেগুলো আমরা ওভারলুক করে যাচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে ইনভেস্টিগেশনস, কমন যদি নেই, আচ্ছা কী রকমভাবে বলো? স্যার 3 মেবি, আচ্ছা, 3 যদি কমন নিতে চাই, হয় না তো। 3 যায় না, বিকজ 16 ইজ নট ডিভিজিবল বাই 3। ওকে, একটু ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ নাও। একটু ডিফারেন্ট বলতে, যেমন এখানে 9 আছে, ইউ হ্যাভ 16, both of the number are the perfect square. Perfect square মানে কি? 9 কে লেখা যায় as 3 square. Can 16 be written as 4 square? তাহলে আমরা 9x² কে 3x হোল স্কোয়ার বলি, অ্যান্ড 16 কে -4 স্কোয়ার বলি। তাহলে এখন ডাজ ইট সিম সিমিলার টু ইউ? Yes? আচ্ছা,
ইয়াস, আমাকে একটু বলো, ডাজ দিস সিম সিমিলার টু ইউ কোনো ফর্মুলার সাথে? দেখো, we can say that this particular question this particular question is similar to the formula of a square minus b square, সেটা কি a minus b a plus b, এই ফর্মুলাসগুলোর সাথে সিমিলার, ঠিক আছে? সো এখানে 3x whole square minus 4x square, you can say that is 3x minus 4 into 3x plus 4. সো এইভাবে আমরা ইনভেস্টিগেশনসগুলোকে ফরওয়ার্ড মুভ অন করতে পারি। ওকে, আচ্ছা, এখন আমাকে বলো, আর উই ক্লিয়ার উইথ দিস থিং নাও? আচ্ছা, তাহলে আমাদের এরকম কয়টা ফর্মুলাস আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা একটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা যেটা আছে সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার। সো এ প্লাস বি হোল স্কোয়ার কী হয়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা হচ্ছে a minus b whole square, which is a square minus 2ab plus b square. So এই তিনটা ফর্মুলাস আমাদের আসে। আচ্ছা, এই তিনটা ফর্মুলাস মোস্টলি এই দুটো এক্সপ্যানশনের জন্য ইউজ হয়। এইটা এক্সপ্যানশনও আসে, আবার অনেক সময় ফ্যাক্টরাইজেশনও আসে। আর যেগুলো এ প্লাস বি হোল স্কোয়ারের যেগুলো ফর্মুলার, এটার একটা এক্সাম্পল তোমাকে দেখাই। এদের ফ্যাক্টরাইজেশনসগুলো আমাদের মিল টার্ম ইউজ করেই কাজ করতে পারবো। ওকে, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার যেসব ফর্মুলাস ইউজ আপ হয়, এগুলো আমাদের মিল টার্মের ফর্মুলাসের মধ্যেই যাবে। কিভাবে? এখন কোনটা করাচ্ছে? এখন স্যার আমরা ইয়েটা করছি, মিডল টার্ম ব্রেক। ও আচ্ছা, আচ্ছা, সো এখানে মিডল টার্ম ব্রেক এরা কিভাবে ইউজ করবে, এটার একটা এক্সাম্পল দেখো। আমি যদি বলি এখানে যেমন 9x square minus 12x plus 4, 9x square minus 12x plus 4। আচ্ছা, এখন ইউ পিপল ডোন্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এটা কি আমার এই কোয়াড্রিক ফর্মুলাসদের মধ্যে যাবে কি না, বিকজ উই ক্যান ইজিলি মিডল টার্ম, আমরা মিডল টার্ম করার এন্ডে বুঝবো দ্যাট ওয়েদার দিস রিলেটস টু এনি ওয়ান অফ দিস টু ফর্মুলাস। কীভাবে? সো আমরা মিডল টার্মের যে রুলসগুলো শিখে এসেছি, যে আমরা ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্ম মানে এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট আর কনস্ট্যান্ট এই দুইজনের উপর ফোকাসটা করব। সো 9 টাইমস অফ 4 ইউ এন্ড আপ উইথ 36। আর কী কী ওয়ে আছে? 3 টাইমস অফ 12 36 হয়, আবার 6 টাইমস অফ 6ও কত? 36 হয়, ঠিক আছে? আর কি কোনো ওয়েতে আমরা 36 পাই? না। দিজ আর সাম অফ দ্য ওয়েজ। আরেকটা বলতে পারো পাই 2 টাইমস অফ 18, 2 টাইমস অফ 18ও 36 হয়, ঠিক আছে? আচ্ছা, নাও অফ অল দিস ওয়েজ which one are we going to pick? আমরা এদের মধ্যে থেকে কোনটা পিক করব? A combination that gives us a value of 12. Yes? এদের মধ্যে আমাদের যদি পিক করতে হয়, we'll be picking 6 and 6. কেন? Because these are the only two numbers which add up to a value of 12. Add up বলতে? বলেছিলাম ভুল করে আনমিউট করতে ভুলে গেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টেকেন, ইয়োর অ্যান্সার ইজ টেকেন। তাহলে এখান থেকে আমরা যদি ওয়ার্কআউট করি, সো ইটস লাইক 9x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 6x প্লাস 4, দুটাই মাইনাস। কেন? বিকজ এইবার আমাদের টোটাল রেজাল্টটা নেগেটিভ, সো উই নো মাইনাস মাইনাস অ্যাডস আপ। তাহলে এখান থেকে আমরা যদি এখন 3x কমন নিই, তাহলে 3x কমন নিলে আমাদের থাকছে কি 3x মাইনাস 2। আবার পরের দুইজন থেকে আমরা যদি মাইনাস 2 কমন নিই, আবারও আসছে কি 3x মাইনাস 2। সো নাও when I am reaching the end of my calculation, দেখো তো 3x মাইনাস 2, 3x মাইনাস 2, একই ফ্যাক্টর দুইবার রিপিট হচ্ছে না?
সো এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার ফরম্যাটে যদি কোনো মিডল টার্ম ব্রেকিং আসে, ওদেরকে আমরা যে প্রসেসটা দেখে আসছি মিডল টার্ম, ওইটাই ফলো করে সলভ করতে পারবো ফর ফ্যাক্টরাইজেশন। ইটস অনলি ফর দিস টাইপ অফ ফরম্যাটস যেখানে ডিরেক্টলি পারফেক্ট স্কোয়ার আসে, লাইক 9x² মাইনাস 16x²। সো তখন আমাদের কাজ থাকবে টু ইনভেস্টিগেট যে ওয়েদার দিস নাম্বারস আর পারফেক্ট স্কোয়ারস অর নট। তাহলে যদি ওরা পারফেক্ট স্কোয়ার হয়ে যায়, হোল স্কোয়ারে লিখবো, we know the formula a² minus b² is a plus b and a minus b, directly a plus b a minus b ফর্মে লিখে দিবা। a is 3x, b is 4। কারো কি এই পর্যন্ত কোথাও কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে যে কখন মিডল টার্ম করব বা কখন মিডল টার্ম করব না? ইয়েস? না। আচ্ছা, আমি আরেকটা ভ্যারিয়েশন একটু দেখি, এইটাতে তোমাদের কি বলার থাকে। আচ্ছা, এটাকে কিভাবে ফ্যাক্টরাইজ করবে? এখানে কি মিডল টার্ম যাবে? না। আচ্ছা, মিডল টার্ম বাদ। তাহলে এখানে কি কোনো একটা ফর্মুলা আসবে? ইয়েস, এখানে কি কোনো একটা ফর্মুলা আসবে? আচ্ছা, a² মাইনাস b², ফাইন। যাও, যদি a² মাইনাস b² আসে, তাহলে আমাকে একটু নাফিস তুমি বলো, এইখানে যে টার্মটা আছে ইজ ইট আ পারফেক্ট স্কোয়ার? যেমন লাস্ট টাইম আমরা যখন a² মাইনাস b² করছিলাম, আমরা দেখেছিলাম 9 ক্যান রিটেন অ্যাজ 3², 16কে 4² হিসাবে লেখা যায়। এখানে হোল স্কোয়ার হিসাবে তো লেখা যাচ্ছে না, যাচ্ছে কি? সো এইগুলো কেসে তোমরা যে কাজগুলো করবে একটু ইনভেস্টিগেটিভ হও। ইনভেস্টিগেটিভ বলতে লাইক ইউ হ্যাভ আ 3 ওভার হিয়ার, সো একটু আমরা চেক করি তো। 3টাকে তো যদি কমন নেওয়া যায়, ইট মাইট হেল্প আস বিকজ এক্স দুইজনের মধ্যে আছে, উই ক্যান টেক ওয়ান অফ দ্য এক্স আউট। তাহলে একটু দেখি 147, ইফ আই ডিভাইড দ্যাট বাই 3, ও ইয়েস, ইটস ডিভিজিবল। তাহলে আমি যদি আমার এই সাম থেকে 3x কমন নিই, আমার এই সাম থেকে কত কমন নিচ্ছি? 3xটা যদি কমন নিই, নাও আই হ্যাভ x² মাইনাস 49, ঠিক আছে? তাহলে নেক্সট স্টেপে x² এখানে তুমি x² হিসাবেই রাখতে পারো, আর হোল স্কোয়ার লেখা, ইটস নট দ্য ডিফারেন্ট, সেম। 49কে উই ক্যান রাইট ইট অ্যাজ 7²। এখন দেখো তো এটা কি আমার a² মাইনাস b² ফর্মুলার সাথে ম্যাচ করছে? Yes, this is our a², this is our b², so a² minus b² ফর্মুলার সাথে কি এখন ম্যাচ করে? জি স্যার। জি। তাহলে এখন আমরা বলতে পারি 3x টাইমস অফ x মাইনাস 7 ইন্টু x প্লাস 7। সো তোমরা এভরি পসিবল ডাইমেনশন ইউ হ্যাভ টু চেক ফর দ্যাট। জাস্ট একটা সাম দেখাই দিলাম ওইভাবেই যে আগাবো, নো, ইউ হ্যাভ টু চেক ফর যে ওয়েদার এখানে কমন নেওয়ার পর আর কোনো ওয়েতে এটাকে ব্রেক করা যায় কিনা। বিকজ ফ্যাক্টরাইজিং মিনস ইউ হ্যাভ টু ব্রেক ডাউন দ্য চাঙ্কস ইদার বাই টেকিং কমন অর বাই মিডল টার্ম রেফারিং টু দ্য কোয়েশ্চেন। তো তোমার কোয়েশ্চেনটা যেমন থাকবে এটার রেফারেন্সে আমরা আগাবো। কোয়েশ্চেনটা যদি এরকম কোয়াড্রিক থাকে, আমরা মিডল টার্ম প্রসেসে যাব। কোয়েশ্চেনটা যদি এরকম স্কোয়ার টার্মসে থাকে, আমরা ফর্মুলাসের মধ্যে যাব। ওকে, সো আরেকটা হচ্ছে a plus b whole square, a minus b whole square, এটা নিয়ে যেটা দেখলাম, উই ডোন্ট নিড টু ওয়ারি রিগার্ডিং দিস টু ফর্মুলা। কেন? এই যেগুলো সামস আছে এদেরকে আমরা মিডল টার্ম দিয়ে ব্রেক করতে পারি, ঠিক আছে? জাস্ট দ্য ডিফারেন্স ইজ ইউজুয়াল মিডল টার্মের সাথে ফর্মুলার সামসের যেগুলো মিডল টার্মের ডিফারেন্সটা কোথায়। আমার যেটা নর্মাল মিডল টার্ম হচ্ছে লাইক x² প্লাস 7x প্লাস 12, এদের দেখো দোনোটা ফ্যাক্টরস আর ডিফারেন্ট ইন ভ্যালিউ, একটা x প্লাস 3, একটা x প্লাস 4। হ্যাঁ,
আর যেসব ফ্যাক্টরসগুলো ফর্মুলা থেকে আসছে যেমন a প্লাস বি হোল স্কোয়ার or a minus b whole square, at the end of the middle term both the factors have the same value. That's the only difference, but both of them follows the middle term process. আরেকটা কেসে a square minus b square. So a square minus b square আমরা এখানে অলরেডি দেখেছি ডিরেক্ট আসতে পারে, সো তখন আমরা যেই জিনিসগুলো চেক করব দ্যাট দ্য কোফিশিয়েন্ট ওদেরকে হোল স্কোয়ার করে লেখা যায় কিনা। যদি লেখা যায় we can directly move into saying that it is a plus b and a minus b. আবার লাস্টে দেখছি সেম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসছে বাট ডিরেক্টলি করা যাচ্ছে না, তখন আমাদের কি করতে হচ্ছে, ফার্স্টে একটা কমন নিতে হচ্ছে, দেন উই আর ফাইন্ডিং আ টার্ম উইচ ইজ ইন পারফেক্ট স্কোয়ার, তারপরে ওদেরকে আমরা ফর্মুলার মধ্যে ব্রেক করে দিচ্ছি। ওকে, সো এই জিনিসগুলো একটু চোখ নাক কান খোলা রাখতে হবে, এগুলো যদি চোখ নাক কান খোলা না থাকে এগুলো জিনিসে আমরা ভুল করে ফেলবো, এবং এই ভুলগুলো এমন খুব সিম্পল মিস্টেক, তো ছোটোখাটো জায়গায় মার্কস লুজ করে যাবো। আর এই একটা কোয়েশ্চেন যদি আমি অনেক দূর ক্যারি করি, একটা ছোট মিস্টেকের জন্য তোমার এন্টায়ার ওয়ার্কিং সাফার করবে। ওকে, সো এই জন্য একটু কেয়ারফুল থাকবে। আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন দিই, এই কোয়েশ্চেনটা একটু তোমরা আমাকে মিডল টার্ম করে একটা ছবি দাও তো সবাই। আচ্ছা, কারো কি মিডল টার্ম নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? স্যার এই ম্যাথের মধ্যে 49 কোথা থেকে পেয়েছেন আরেকবার বলুন। আচ্ছা, 49 কোথা থেকে পেয়েছি? ওকে, এখানে 49টা হচ্ছে, দেখো ফার্স্ট অফ অল এনাফ এখানে 3x স্কোয়ার আছে আর এখানে 147x আছে। এই এক্সপ্রেশনটা যেই ফরম্যাটে আছে এখান থেকে কি আমরা ফ্যাক্টরাইজ করতে পারবো? ইয়েস এনাফ, এই ফর্ম এখান থেকে ফ্যাক্টরাইজ করা পসিবল, মানে ডিরেক্টলি? ডিরেক্টলি পসিবল। আচ্ছা, বাট ডিরেক্টলি কি 47কে তুমি ব্রেক করতে? হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ। সো আমরা ওই জিনিসগুলো এক্স স্কয়ার এক্স কিউবটা আবার কি আছে, X cube। এক্স ও আচ্ছা, ইয়েস, এখানে যেহেতু 3x কিউব ছিল আর এখানেও একটা x ছিল, সো আমি একটা x কমন নিয়েছি, সো একটা x কমন নিলে পাওয়ার 3 থেকে পাওয়ার 2 হয়ে গেল, আর যেটা 147 ছিল ওখানে একটাই x ছিল, এই জন্য ইট হ্যাজ নো x নাও, ইটস অনলি 49। 49ও কীভাবে, এইদিকে দেখো 147কে যখন আমরা 3 দিয়ে ডিভাইড করছি উই এন্ড আপ উইথ 49। ওকে, আচ্ছা, এখন যে কোয়েশ্চেনটা আমি দিব, তাহলে এনাফ, আর কি কোনো কোয়েশ্চেন আছে? স্যার না। আচ্ছা, আমি তাহলে এখন একটা কোয়েশ্চেন দিই, এই কোয়েশ্চেনটা তার একটু আগে আমি চেক করে নিই। আচ্ছা, এই কোয়েশ্চেনটা দেখো, ক্যান ইউ পিপল মিডল টার্ম দিস ওয়ান? সো 12x স্কোয়ার প্লাস 23x প্লাস 10, এটাকে দেখো তো মিডল টার্ম করতে পারি নাকি? স্যার পারবো। আচ্ছা, তাহলে এটা মিডল টার্ম করে আমাকে একটা ছবি দাও। এটার মিডল টার্ম করে সবাই আমাকে একটা ছবি দাও তো।
হ্যাঁ আচ্ছা 23 না তো আমাদের প্রসেসটা কি ছিল নাফিস ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্মের প্রোডাক্ট তাহলে 12 ইন্টু 10 কত আসে 120 নাও এই প্রোডাক্টটাকে আমরা কীভাবে ফ্যাক্টরাইজ করতে পারি 120কে দেখো আচ্ছা 120 যদি ডিভাইড বাই 2 দিই অনেকগুলো ওয়ে হয় যেমন 2 টাইমস অফ 60 তোমার 120 দিচ্ছে বাট উই নিড টু লুক ফর সাচ নাম্বারস যাদেরকে ওকে উই নিড টু লুক ফর সাচ নাম্বারস যাদেরকে আমরা অ্যাড বা সাবট্র্যাক্ট করলে 23 পাবো সো আমাকে একটা কথা বলো 2 and 60কে অ্যাড বা সাবট্র্যাক্ট করলে কি 23 আসে আসে সো এই জন্য ওটা বাদ তাহলে আরেকটু বড় নাম্বার দিয়ে আমরা ট্রাই করি সো আমরা তো 2 নিয়েছিলাম আরেকটু বড় নাম্বার কত নেওয়া যায় 3 দিলে আসে 40 কত 30 আচ্ছা 30 তো 4 তুমি যদি 3 নাও ওকে বা 30 নাও 30 ইন্টু 4 এখানে 120 বা 30 আর 4কে অ্যাড আপ বা সাবট্র্যাক্ট করলে 23 আসে না কিভাবে এখন হোয়াট টু ডু দেখো 120কে আমরা যদি ডিভাইড করে যাই 120 ডিভাইড বাই এখানে 2 আবার ডিভাইড বাই 2 আবার ডিভাইড বাই 2 তারপর একবার 3 আর একবার 5 so these are all the factors of 120 so the easiest thing is তোমরা যদি 120টাকে নাও এটাকে যদি ফ্যাক্টরাইজ করো 120 ডিভাইড বাই 2 তাহলে এখানে 60 ডিভাইড বাই 2 30 আবার ডিভাইড বাই 2 15 তারপরে ডিভাইড বাই 3 কত 5 now this factorization helps a lot তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস পাচ্ছি সো 2 হচ্ছে না 4 হচ্ছে না লেটস ট্রাই উইথ 8 ওকে সো লেটস ট্রাই উইথ তাহলে এখানে আমরা যদি 120কে ডিভাইড করি বাই 8 ইয়েস সো ইট ইজ 8 টাইমস অফ 15 এটা 120 দিচ্ছে আচ্ছা ডাজ দিস টু নাম্বার অ্যাড আপ টু আ ভ্যালু অফ 23 ইয়েস সো সবসময় এই জিনিসগুলো একটু চেক করে নিবা ওকে যখনই আমরা মিডল টার্ম প্রসেসগুলো করব আমরা এই ছোটোখাটো জিনিসগুলো মিস আউট করে যাই এগুলো একটু চেক করবা তাহলে এখন তুমি তোমার মতন করে করো সো ইউ হ্যাভ 12x স্কোয়ার প্লাস 8x প্লাস 15x প্লাস কত 10 এখন আমরা এই দুইজন থেকে কত কমন নিতে পারি ফার্স্ট দুইজন থেকে 12 and 8 এদের থেকে উই ক্যান টেক 4 কমন সো 4 খালি তো কমন নিব না এক্সও কমন নিব বিকজ দে বোথ হ্যাভ এক্সেস সো লোয়েস্ট পাওয়ারটা কমন নিলাম সো ইউ নাও হ্যাভ 3x প্লাস 2 আর পরের দুইজন থেকে আমরা যদি 5 কমন নিই তাহলে এগেইন 3x প্লাস 2 তাহলে কমন নেওয়ার পর আমাদের যে ফ্যাক্টরটা দিস ইজ ম্যাচিং ফর বোথ অফ দেম সো আওয়ার ওয়ার্কিং ইজ কারেক্ট তাহলে এখান থেকে ইফ আই টেক 3x প্লাস 2 কমন সো উই হ্যাভ 4x প্লাস 5 so this is our answer in the factorized manner কারো কি এখানে কোনো কোয়েশ্চেন বা কোনো কনফিউশন আছে না আচ্ছা আমাকে এখন একটা কথা বলো ফ্যাক্টরাইজিং আর সলভিং এর মধ্যে ডিফারেন্সটা কি দেখো ফ্যাক্টরাইজিং আর সলভিং এর মধ্যে ডিফারেন্স হচ্ছে একটা স্টেপের এইখানে যেটা উপরে করলাম দিস ইজ ফ্যাক্টরাইজ এখন আমি যদি 12x স্কোয়ার প্লাস 23x প্লাস 10 ইকুয়ালস টু 0 দেওয়া থাকে only then this is a solving equals to 0 থাকলে you solve equals to 0 না থাকলে it's only factorize are we getting the difference আচ্ছা আর সলভিং এর সময় এক্সট্রা কি হয়
সো আমরা তো মিডল টার্ম করছি, রাইট? আমরা সলভিংয়ের সময় সেম প্রসেস ফলো আপ করবো, সেম প্রসেস, এভরিথিং সেম, সব কিছু ফলো আপ করবো। খালি চেঞ্জেসগুলো আসছে, এখানে অর সাইন আসছে অ্যান্ড ইকুয়ালস টু 0 হচ্ছে। সো সবার শেষে যায়, তখন কি বলছি আমরা? 3 প্লাস এক্স, 3x plus 2 equals to 0, or 4x plus 5 equals to 0. তাহলে x is equals to minus 2 by 3, or x is equals to minus 5 by 4. তাহলে এখন আমাকে বলো, ফ্যাক্টরাইজিং আর সলভিং দুইটার মধ্যে ডিফারেন্সটা কি আমরা ক্লিয়ারলি ধরতে পারছি? এই জায়গায় আমি অনেকেরই পেয়েছি আগে, আর কি তোমাদের না, অনেকের পেয়েছি যে অনেকেই আগে ফ্যাক্টরাইজ বলতে সলভ করে দিত। এটা somehow you people got mixed up, okay? But factorizing মানে খালি breaking down the equation and leaving it in its simplest most form, okay? Whereas solving is first breaking the equation in simplest most form, then finding the value of the unknown, that is x, y, z, j থাকে. This is what solving is all about. তাহলে আমরা এই দুইটা ডিফারেন্স নিয়ে যদি ক্লিয়ার থাকি, আমি কিছু কাজ বলবো এটার সাথে রিলেট করে, ওকে? সো দেখি তোমরা এটা কতদূর বাসায় করতে পারো। সো এটা একটু লম্বা হবে ওয়ার্কটা। সো দিস ইজ ফ্রম পেজ নাম্বার 75, page number 75, exercise 27, পাশাপাশি লিখে দিই, page number 75, exercise number 27, তারপরে page number 75 না, এটা 79, page number 79, page 78, exercise number 25, আরেকটা, আচ্ছা এই দুইটা এক্সারসাইজ করো, এই দুইটা এক্সারসাইজই গুড এনাফ, এক্সারসাইজ নাম্বার 25 আর 27, হ্যাঁ এই দুইটা এক্সারসাইজ করলেই হবে। দুটাতে দেয়ার আর 30 60 কোয়েশ্চেন্স। করে ফেলো, এটা পুরাটাই করো, পুরাটা করলে তোমাদের ফুল মিডল টার্ম অ্যান্ড সলভিং মেথডসগুলো ক্লিয়ার হয়ে যাবে, ওকে? সো আমাকে একটু এটা করে নেক্সট ক্লাস বলবে। সো নেক্সট ক্লাসের জন্য আমাদের বেশ অনেকগুলো কাজ থাকলো। সো দেয়ার আর 2 হোমওয়ার্কস। দিস ইজ হোমওয়ার্ক, আমাদের দিস ইজ হোমওয়ার্ক 1 ফ্রম এক্সারসাইজ 25, এটার পেজ নাম্বারটা আমি একটু বলে দিই। এটার পেজ নাম্বার হচ্ছে 20, এটা একটা হচ্ছে পেজ নাম্বার 28 আর একটা হচ্ছে পেজ 29, okay? So this is homework number 1 আর this is homework number 2. So দুইটা কাজ, দুইটা ডিফারেন্ট জায়গা থেকে। তাহলে কারো কি হোমওয়ার্কগুলো নিয়ে কোনো কনফিউশন আছে? আচ্ছা, তাহলে যে হোমওয়ার্ক নিয়ে কোনো কনফিউশন না থাকে, সো আমি বলবো আজকের জন্য এখানে এতটুকুই। আমরা যেটার জন্য টার্গেট করছি, আমি একটু টার্গেটটা আরেকবার বলে দিই। উই আর টার্গেটিং যে আমাদের সিলেবাসটা এই সপ্তাহের মধ্যে যদি পসিবল হয় একটু র্যাপ আপ করে ফেলবো, বা লেটেস্ট হলেও নেক্সট উইকের মধ্যে র্যাপ আপ করে ফেলবো। নেক্সট উইক মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের হাফে যায়, ওকে? সো দ্যাট আমাদের এক্সামের আগে উই হ্যাভ সাম টাইম
একটু রিভিউ আর তোমাদের যদি কোনো প্রবলেমস থাকে ওগুলো নিয়ে আমরা একটু ওয়ার্ক করার। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং